নতুন ইনভেস্টরদের জন্য মিউচুয়াল ফান্ডে যারা নতুন ইনভেস্ট করতে চায় কিংবা করার ইচ্ছে আছে, বলা হয় যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড এটা কুড বি আ গুড স্টার্টিং পয়েন্ট। এখন নতুন যারা ইনভেস্টর কনফিউজ হয়ে যায় যে ঠিক কি টাইপের ফান্ডে ইনভেস্ট করব, এবং স্পেশালি যখন বাজারটা খুব উচ্চতায় থাকে এবং প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের এনএভিটা বেশ ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, এইসব সময় ফ্লেক্সিকাম ক্যাপ ফান্ডগুলো একটা ইনভেস্টমেন্ট করার একটা অ্যাভিনিউ হতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা কি। এটা একটা গাইডলাইন আছে যে এগুলো ইকুইটি মিউচুয়াল ফান্ড স্কিম আর অ্যাক্রস ভেরিয়াস কোম্পানিজ এরা ইনভেস্ট করে অ্যান্ড উইদাউট রেস্ট্রিকশনস। মানে মিড হতে পারে, স্মল হতে পারে, লার্জ হতে পারে। এখানে কোনো ভাগ নেই যে এতটা লার্জ, এতটা মিড, এতটা স্মল। তো এইটা একটা ভালো সুবিধে ফর দ্য ফান্ড ম্যানেজার্স, যে তারা একটা কমপ্লিট ফ্রিডম পায় অ্যাজ টু ওয়ের টু পুট দ্য মেজরিটি অফ দ্য মানি, আর অ্যালোকেশন স্ট্র্যাটেজিতে অনেক বেশি ফ্লেক্সিবল থাকে, এবং মিনিমাম ইকুইটি ওরিয়েন্টেড অ্যাসেটসে 65% তাদের ইনভেস্ট করতে হবে, কম্প্রাইজিং বিটুইন মিড ক্যাপ, স্মল ক্যাপ অ্যান্ড লার্জ ক্যাপ। অন্য যে 35% বাকি আছে সেটা ফান্ড ম্যানেজারের ডিসক্রিপশন যে কোথায় তারা ইউজ করবে, এবং ফান্ড ম্যানেজারদের ডিসক্রিপশন আছে যে কোন সুটেবল বেঞ্চমার্কটাকে তারা পছন্দ করবে। এবং এটা যেহেতু ফান্ড ইনভেস্টমেন্টের ফিচার, সুতরাং বলা হয় যে অনেক বেশি এফিশিয়েন্ট ইনভেস্টমেন্ট থিওরিজ অ্যাপ্লাই করে এই ফান্ডগুলো চালানো যায়। ধরা যাক মার্কেট ক্যাপিটালাইজেশন 1 to 100 আছে, কোনো একটা কতগুলো শেয়ারের একটা মার্কেট ক্যাপিটালাইজেশন র্যাঙ্কিং করা হলো। মার্কেট ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে যে যে দামটা শেয়ারের তার সাথে নাম্বার অফ শেয়ারস ইস্যুড বাই দ্য কোম্পানি, এটা গুণ করলে মার্কেট ক্যাপ বেরোয়। তো যত বড় মার্কেট ক্যাপ অত লার্জ কোম্পানি, যত ছোট মার্কেট ক্যাপ অত কম লার্জ, এবং সেই অনুযায়ী মিড ক্যাপ, স্মল ক্যাপ ক্যাটেগরাইজেশন হয়। এখন ধরা যাক একটা লার্জ ক্যাপ ফান্ড, তার কি অসুবিধা? তার মিনিমাম 80% ইনভেস্ট করতে হবে লার্জ ক্যাপ। এখন সেই ফান্ড ম্যানেজার ভাবছে যে লার্জ ক্যাপের দামগুলো অলরেডি এত বেড়ে গেছে যে পুরো 80% টাকাটা লার্জ ক্যাপে দেওয়াটা এখন ঠিক নয়, কিংবা বুঝতে পারছে না ঠিক আছে কি না আছে। তো এইখানে সেই ফ্লেক্সিবিলিটিটা আছে যে আমি যদি একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড চালাই, আমি কতটা লার্জ করব, কতটা মিড করব, কতটা স্মল করব, সেটা আমার হাতেই আছে। এই মুহূর্তে ফ্লেক্সি ক্যাপ ফান্ড হচ্ছে লার্জেস্ট ক্যাটাগরি ইন দ্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। অ্যাবাউট 2.9 লাখ ক্রোজ ইনভেস্ট করা আছে। সুতরাং এমন নয় যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড ব্যাপারটা নতুন। বক্তব্যটা হচ্ছে যে বিগিনার্সরা ফ্লেক্সি ক্যাপে হয়তো ইনভেস্ট করলে তাদের সুবিধা হলেও হতে পারে। অফকোর্স লং টার্ম অ্যালোকেশন কথাটা ভাবতেই হবে যে কোনো মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের পরিপ্রেক্ষিতে। এবং এই একটা ফান্ডের থ্রু দিয়ে যেটা হয় যে ইনভেস্টররা বেশ বেস্ট অফ দ্য স্টকসে এক্সপোজড হয়ে থাকতে পারে থ্রু দ্য মিউচুয়াল ফান্ড, এবং লং টার্মে অফকোর্স সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান থ্রুও আমরা এটা করতে পারি, মানে ফ্লেক্সি ক্যাপ শুরু করতে পারি। এখন আপনার ফ্লেক্সি ক্যাপ, বিভিন্ন ফ্লেক্সি ক্যাপ ফান্ড ম্যানেজার্সরা আছে, সেগুলোকে
মর্নিং স্টার বলে একটি সাইট আছে। সেই মর্নিং স্টারে গিয়ে আপনারা দেখে উঠতে পারবেন যে কি কি ফ্লেক্সি ক্যাপ ফান্ড আছে। সেখান থেকে তার পোর্টফোলিওটাকে একবার ডিটেইল পোর্টফোলিওটা দেখবেন এবং ডিটেইল পোর্টফোলিওতে লেখা থাকবে যে কি কি মিড ক্যাপ, কি কি স্মল ক্যাপ, কি কি লার্জ ক্যাপে তারা অলরেডি ইনভেস্ট করে বসে আছে। এবং এছাড়াও এনএফও হয়, নিউ ফান্ড অফার ইন ফ্লেক্সি ক্যাপ ফান্ড, সেগুলোও দেখা যেতে পারে। অফকোর্স সেখানে আপনি জানতে পারবেন না এনএফওতে যে কোথায় তারা ইনভেস্টটা করবে। ইস্যুটা হচ্ছে যে ফ্লেক্সি ক্যাপের সাথে একটা পরিচয় করে দেওয়ার প্রয়োজনীয়তা ছিল, সেই জন্যই করা হয়েছে। এবং পারফরমেন্স উইল ডিপেন্ড অন ফান্ড ম্যানেজার সিলেকশন, কিরভাবে সিলেক্ট করেছে। আলটিমেটলি খেলাটা তো সিলেকশনের উপর টোটাল ডিপেন্ড করবে। এছাড়াও যেটা আপনাদের দেখতে হবে এক্সপেন্স রেশিওটা কি আছে। ওই মর্নিং স্টারের যে ফ্যাক্ট শিট আছে সেখানে আপনি এক্সপেন্স রেশিওটা পাবেন। এক্সপেন্স রেশিওটা মানে হচ্ছে গিয়ে ফান্ড হাউস কতটা এক্সপেন্স চার্জ করবে তাদের বিভিন্ন বিভিন্ন খরচের জন্যে। অবভিয়াসলি যতটা বেশি এক্সপেন্স রেশিও হবে আপনার লাভের থেকে সেটা বাদ পড়বে। সুতরাং হাই এক্সপেন্স রেশিও নট ডিজায়ারেবল, বাট সামটাইমস হাই এক্সপেন্স রেশিওটা থাকে এই জন্যে যে ফান্ড হাউস মনে করে তাদের কোয়ালিটি অফ ইনভেস্টমেন্টসটা এমনই যে হাই এক্সপেন্স রেশিও হওয়া সত্ত্বেও আমরা আলটিমেটলি পারফরমেন্সটা খুব ভালো করতে পারবো। এখন এই যে পারফরমেন্সের কথাগুলো বলছি এগুলো পুরোপুরি সাবজেক্ট টু মার্কেট রিস্ক, এবং বুল মার্কেটে এক টাইপের রিটার্ন পাওয়া যায়, সাইড ওয়াইজ মার্কেটে এক টাইপের এনএভি রিটার্ন পাওয়া যায়, বেয়ার মার্কেটে হয়তো রিটার্নটা নেগেটিভ হয়ে যাবে। সেটা ইজ দ্য মার্কেট রিস্ক ওয়ান হ্যাজ টু গেট অ্যাসোসিয়েটেড ওয়াইল ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ডস। বাট ইস্যু হচ্ছে যে ওভার এ লং টাইম পিরিয়ড যদি একটা বড় পিরিয়ড ধরা যায় 7 বছর, 10 বছর, 15 বছর, তাহলে দেখা গেছে যে এই যে ফ্লাকচুয়েশনস গুলো এগুলো অনেক বেশি টেম ডাউন হয়ে গিয়ে তার নেট অ্যারাইজিং কার্ভটা ভালো। যেমন গত 20 বছর ধরে দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডটা অ্যাভারেজ রিটার্নটা বেশ ভালো 20% আশেপাশে ক্রিয়েট করতে পেরেছে, এবং সেই দিকটা তো একটা লং টার্ম পিরিয়ডে আসছেই, নট নেসেসারি যে ভবিষ্যতেও সেটা আসবে। But that's the way the economy grows and the stock prices grows and the mutual fund NAV grows. So these are basic uh, thought process on which these investments happen. এখন মিউচুয়াল ফান্ডে ইন্টারেস্ট অনেক লোকের বেড়ে গেছে এবং বিভিন্ন বিভিন্ন ফান্ড রয়েছে। তবে অনেক ফান্ড আছে আর খুব ফোকাস থাকে, মানে থিম্যাটিক ফান্ড যেগুলোকে বলা হয়। এই যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের কথা বলছি তাদের সিলেকশন প্রসেসে এক হচ্ছে ফ্লেক্সিবিলিটি আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সেখানে মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপে কোন সেক্টর পছন্দ করছে তার উপরও অনেকখানি এনএভি মানে ডিটারমিন্ড হবে, এবং সেক্টর সুইচ করার একটা ব্যাপার থাকে। সেটা কম সুইচ করলে পর আমরা বলবো যে টার্ন ওভারটা কম, সুতরাং সেটা ভালো যে বারে বারে বেরোচ্ছে ঢুকছে, এই ব্যাপারটা হয়তো সুবিধার নয়। বাট নিউ কামার্স প্রেফার্ড চয়েস ফ্লেক্সি ক্যাপ ফান্ডস, এটা এক্সপার্টসরা মনে করেন, এবং স্টার্টিং পয়েন্ট হিসেবে ইটস গুড। সুতরাং আপনারা এক্সপার্টদের সাথে কথাবার্তা বলে দেখে নিন যে যদি এটা কথাবার্তাগুলো ঠিকঠাক শোনেন, বোঝেন, তাহলে কোন ফ্লেক্সি ফান্ডে ইনভেস্ট করা যাবে। ধন্যবাদ। একটা ফান্ডামেন্টাল বিষয় আলোচনা করার ইচ্ছে হলো। কথাটা হচ্ছে ROI। তো ROI-টা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলে সবাই জানে, অর্থাৎ যে ইনভেস্টটা করেছি তার রিটার্নটা আমার পার্সেন্টেজ গেইনটা কিংবা লসটা কি দাঁড়াচ্ছে। কোম্পানির ক্ষেত্রে যেহেতু একটা মূলধন দিয়ে ব্যবসা হয়, একটা ইকুইটি ইনফিউশন করে ব্যবসা হয়, তো সেই ব্যবসা এই রিটার্ন অন ইকুইটিটা আরও ইটা কি করতে পারছে, এটা একটা বেশ ইন্টারেস্টিং বিষয়। ধরা যাক একটা ব্যবসায়
50 লক্ষ টাকা দিয়ে মূলধনটা তৈরি হয় ইকুইটি ক্যাপিটাল। তাহলে যদি অপারেটিং প্রফিট বছরের শেষে যে প্রফিটটা হয় আউট অফ অপারেশন, সেটা যদি 10 লাখ টাকা হয়, তাহলে 50 লাখ টাকা বিনিয়োগ করে শেয়ার হোল্ডাররা 10 লাখ টাকা পাচ্ছে। সুতরাং পার্সেন্টেজটা বুঝতেই পারছেন যে 20% অফ ক্যাপিটাল রিটার্ন দিচ্ছে। সো আরও রিটার্ন অন ইকুইটি ইজ 20%, মানে 50 লাখের 20% হচ্ছে 10 লাখ টাকা। তো সেটা প্রফিট হচ্ছে, এবং প্রফিট আপনারা জানেন যে এটা শেয়ার হোল্ডারদের প্রাপ্ত। এবারে রিটার্ন অন ইকুইটিটা অন্যভাবে যদি দেখি আমি, সেটা হচ্ছে এরকম যে 50 লাখ টাকার ক্যাপিটাল, 1 কোটি টাকার ব্যাংকের ধার, তাহলে সব শুদ্ধ 1,50,00,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। এবার ব্যাংকের ধারে ইন্টারেস্ট বাদ দিয়ে প্রফিট হলো গিয়ে, যেহেতু বেশি টাকা দিয়ে আপনি ব্যবসাটা করছেন, আপনার প্রফিট ভলিউমটা বেড়ে হয়ে গেল 20%, 20 lakhs। কারণ আপনি এক্সট্রা টাকা দিয়ে ব্যবসাটা করছেন, তাহলেও কিন্তু রিটার্ন অন ইকুইটিটা 20 lakhs অন 50 lakhs হবে। সুতরাং 40% ROE হয়ে যাবে। সব কোম্পানি ROE বলা হয় যে ব্যাংকের রেট থেকে বেশি, সেটা ঠিকঠাক ROE। ব্যাংকের রেট থেকে ডাবলের বেশি আরও ভালো ROE, বাট 20%-এর ওপর ROE হলে পর বলা যাবে যথেষ্ট বলিষ্ঠ ব্যবসা। তো এখানে ROE-টা আপনি ইমপ্রুভ করছেন ব্যাংকের লোন কিংবা এক্সটার্নাল লোন নিয়ে, যার ইন্টারেস্ট পেমেন্ট আপনি করছেন। আর বিপদের ব্যাপারটা কি হচ্ছে, যেমাত্র কোম্পানি বাইরের থেকে টাকা দিচ্ছে, ইন্টারেস্ট ফ্যাক্টরটা যেমন পেমেন্ট করছে, এনহ্যান্স বিজনেসও সেরকম করতে পারছে। তো ব্যবসা বড় করতে গেলে এরকম নয় যে আমি লোন ছোবো না। এটা হতে পারে যে ব্যবসাটা করতে গিয়ে আমার আর টাকা লাগছে না, লোন দরকার নেই, সেটা হলে তো খুবই ভালো কথা। বাট লোনটা নিয়েও আপনি আরও এটা কিন্তু ইমপ্রুভ করতে পারেন। কেন, লোনের ক্যাপিটালটা ঢুকে গিয়ে ব্যবসাটাকে বড় করবে এবং তার থেকে মুনাফার কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবে, এবং সেটা যখন আমরা রিটার্ন অন ইকুইটিটা ক্যালকুলেট করবো আমরা বুঝবো যথেষ্ট বলিষ্ঠ কোম্পানি। বাট লোনের বোঝা দাঁড়িয়ে আছে কোম্পানির মাথায়, এই দিকটাও, যেটা লেভারেজিং বলে, এই দিকটাও অলওয়েজ খেয়াল থাকবে। যখন যখন ইকোনমিতে ইন্টারেস্ট রেট অন দ্য আপওয়ার্ড সুইং থাকে, তখন তখন এইসব লেভারেজ কোম্পানিদের অনেক বেশি পরিশ্রম করতে হয়, কিংবা তাদের রোজগারটা অনেক বেশি ধাক্কা খায়। সেটাও কিন্তু একটা অন্য দিক। খালি রিটার্ন অন ইকুইটির ওপর নাচানাচি করলে তো হবে না, করতে হবে যে আমার এই রিটার্ন অন ইকুইটিটা কতটা সেফটি ফ্যাক্টর বহন করে। তো আরও এই সম্বন্ধে আলোচনাটা করা এই জন্যে যে দু টাইপের কোম্পানি আছে, যাদের হয়তো কোনো ক্যাপিটাল নেই, এবং যে কোনো ফাইন্যান্সিয়াল সাইটে গেলে পর তাদের ব্যালেন্স শিটে দেখে নিতে পারবেন তাদের ক্যাপিটাল কত, তাদের ডেট কত, অর্থাৎ লোন কত, এবং তার এগেনস্টে প্রফিট লস অ্যাকাউন্ট থেকে দেখে নেবেন যে প্রফিটটা সারা বছরে কি করছে, এবং অটোমেটিক আজকাল সব সাইটে ROE-টা দিয়ে দেয়। তো যেটা বলা হলো যে ROE কিন্তু ইমপ্রুভ করা যায় by not injecting more capital but by injecting loan capital, which is fair enough in business. Lot of business দেখবেন যে লোন ক্যাপিটালটা যথেষ্ট বড় ব্যাপার। এটা প্রবলেম হয় যখন লোনটা রিপে করতে পারে না, কারণ কোম্পানির ব্যবসার ক্যাপাসিটি নেই যে এই লোনটাকে চট করে রিপেমেন্ট করা। তো এটা একটা ফান্ডামেন্টাল ছোট দিক এবং ইম্পর্টেন্ট দিক, এবং যে কোনো কোম্পানি ভেরিফাই করার আগে গুগল সার্চ করলেই হয়ে যাবে ROE, হোয়াট ইজ ROE অফ অমুক কোম্পানি, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপরে যদি তাদের ব্যালেন্স শিট, প্রফিট লস অ্যাকাউন্টের ডিটেলসে যান, তাহলে বুঝবেন ওই তথ্যটা কতটা সঠিক কতটা সঠিক নয়। এটা বলার কারণ হচ্ছে যে আমরা আরেকটা দিকে দিয়ে আমরা ক্যালকুলেশনটা করার চেষ্টা করি কিংবা করা উচিত, সেটা হচ্ছে RONW, অর্থাৎ রিটার্ন অন নেটওয়ার্থ। নেটওয়ার্থ ব্যাপারটা কি হচ্ছে যে আপনার যে ক্যাপিটাল, এবং আপনি যে প্রত্যেক বছর প্রফিট করে যেটা জমিয়ে রাখছেন কোম্পানির ঘরে ঘরে ঘরে, এবং আপনি ব্যাপারটা ফেরত দিচ্ছেন না, যাতে কোম্পানিতে আরো এনহ্যান্স বিজনেস করে, এই নেটওয়ার্কটা তখন বাড়তে থাকে। সেই রিটার্ন অন নেটওয়ার্কটা প্রফিট ডিভাইডেড বাই
নেটওয়ার্থ, ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভস, এইটা যখন বার করবেন সেটাও যদি একটু বড় ফিগার হয় তাহলে বুঝবেন ROE এবং RONW যথেষ্ট ভালো এবং কোম্পানি তার মানে ব্যবসাটা অনেক স্ট্রং ফুটেজে চলছে। আগামী দিনে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সময় এই দুটো পয়েন্ট দেখে দিতে পারেন এবং আজকাল ফাইন্যান্সিয়াল যত ওয়েবসাইট আছে সেখানে গেলে পর এগুলো অটোমেটিক পেয়ে যাবেন। আমার উদ্দেশ্য ছিল আপনাদের একটা তথ্য পরিবেশন করে আর একটু কিছুটা জানানো। ধন্যবাদ।